যে দার্শনিক বা পাটাতনটা, এটা আমি আসলে একটু বুঝতে চাই যে ধরেন বিএনপির রাজনীতিতে কি ক্ষতি হবে যদি বিএনপি আজকে বিচার বিভাগীয় জন্য যে সচিবালয়, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সে আলাদা সচিবালয় প্রতিষ্ঠাকে যে সে বন্ধ করলো। বিএনপির কি সমস্যা হতো যদি বিচারক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু চিন্তা ভাবনা করে এটার মধ্যে একটা ব্যালেন্স আনার কথা চিন্তা করা হয়েছিল, এটা যদি থাকতো। আমরা এই ব্যাপারটা একটু আসলে আপনার কাছে যদি একটু বুঝতে চাই, অনেকগুলি ব্যাপার আমরা আলোচনা করব, আপনি যদি একটু সংক্ষেপে সংক্ষেপে সবকিছু বলেন। একদম খুবই প্রিসাইজলি উত্তর হইলো আপনার। আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্নটা তুলেছেন এবং এই প্রশ্নের মধ্যে ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ আছে বেশি। যেমন হলো আপনি যে বিষয়গুলো বললেন, এই বিষয়গুলোতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এখানে একটা ধারাবাহিকতা আছে বিএনপির রাজনীতি। বিএনপির অন্য সমালোচনা অন্য জায়গায় করব আমরা, কিন্তু এই পার্টিকুলারলি অধ্যাদেশ ব্যাপারগুলো এই আলোচনায় আসতে হলে প্রথমে আসতে হবে আদেশ এবং অধ্যাদেশ। যখন কোনো একটা অনির্বাচিত সরকার কোনো আদেশ বা অধ্যাদেশ দেয়, এটার মানেই হলো এটা খণ্ডকালীন, এই কারণে এটা অধ্যাদেশ। এইটা নির্বাচিত কোনো সংসদ চিরকালীন মানতে বাধ্য না। সংসদ চাইলে এটা মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু সংসদ চাইলেই যা কিছু মানে একটা মানবে আরেকটা মানবে না, এটা হয় না। তার একটা প্রিন্সিপাল লাগে। এবার প্রশ্ন হইল, আপনি যে জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা ধরছেন যে বিএনপির ফিলোসফির জায়গা থেকে বিএনপি অন প্রিন্সিপাল এই কাজটা করছে কিনা, আমি বলবো হ্যাঁ, অন প্রিন্সিপাল করছে। বিএনপির নোট অফ ডিসেন্ট দেখেন, যেই সব জায়গাগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং সংসদে সেই আইনগুলো পাশ করার ব্যাপারে বিএনপির যে পজিশন, সেই পজিশনের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে কিনা, যদি আমার উত্তর জানতে চান বা আপনি নিজেও চেক করে দেখতে পারেন, দেখবেন যে একটা মিল আছে। এইবার সংসদ সচিবালয় বা বিচার বিভাগ স্বাধীন করা, আপনি তো এই দাবি তো দীর্ঘদিনের, এই দাবি কি আমরা তুলি নাই? এই দাবি কি বিএনপির উপর যখন মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তারা তুলে নাই? অবশ্যই তুলেছে, কিন্তু কিন্তু এর করার প্রক্রিয়াটা কি হবে? দেখেন, গণতন্ত্র কায়েম করার প্রক্রিয়াটাও গণতান্ত্রিক হইতে হবে। সংবিধান সংস্কার বলেন বা কোনো আইন করা বলেন, আইন করার প্রক্রিয়াটাও আইন সিদ্ধ হইতে হবে। এখন আপনি সংসদে যে কোনো বিষয় নিয়ে আইন করতে পারেন। ধরেন সংসদে আজকে যে আইনগুলো করছে, যে অধ্যাদেশগুলো করছে বা যেগুলো করছে না, সেগুলো আজকেই চিরদিনের মতো বিএনপি পার পেয়ে যাবে না করলে। যদি এগুলো না করার কারণে বিএনপির যে জনগণের কাছে ওয়াদা, তার যে ইস্তেহার, সেই ইস্তেহারের সাথে যদি ভায়োলেশন হয় বা লঙ্ঘন হয়, বিএনপি পার পেয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আগেই একটা উদাহরণ দিই, যেমন স্থানীয় সরকার নিয়ে 3 দিন ধরে এনসিপির এক নেতা টকশোতে, আমি নাম বলছি না, আমার সাথে একদম কাঁচা মিশা কথা বলছে। যে বলছে কি, বিএনপি আইনটা পাশ করছে এমন ভাবে যে বিএনপি চাইলেই যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে, হ্যাঁ, তার দলের নির্বাচিত প্রতিনিধিকে চাইলেই বাদ দিয়ে দিতে পারবে ইচ্ছা মতো। অথচ আজকে খবরে দেখা গেল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকেই হবে না। যেই নির্বাচনে দলীয় লোকই থাকবে না, সেখানে সে চাইলেই কিভাবে নিজের দলের লোককে বাদ দিয়ে দিতে পারে? তাইলে এই যে এরকম কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা হচ্ছে, এর কারণে বিএনপি যে সমস্ত জায়গায় রিয়েলি প্রবলেম করতেছে, রিয়েলি যে সমস্ত জায়গায় বিএনপি কে ক্রিটিক করা দরকার, সেখানে আমরা ক্রিটিক করতে পারছি না। এখন আসেন সংসদ সচিবালয় প্রতিষ্ঠার কথা। সংসদ সচিবালয় প্রতিষ্ঠা বা বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতার সাথে পুরা জুডিশিয়াল প্রক্রিয়াকে স্বাধীন করা বা তার মতো করে সংস্কার করার এজেন্ডা বিএনপির আছে। বিএনপি এনজিও সরকার, এনসিপি এবং জামাতের রাজনীতি করে না, অনফরচুনেটলি। ফলে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী যেভাবে অঙ্গীকার করেছে, সে সেভাবে তার সুবিধা মতো করবে, জনগণ এটার জন্য তাকে ধরবে। কিন্তু বিগত সরকারের, অনির্বাচিত সরকারের অধ্যাদেশ বা কোনো আদেশ নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। ওকে রনি, আমি একটা দুইটা ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি। যেমন আপনি প্রথমে আমাকে অভিযুক্ত করলেন যে আমি ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি হয়ে গেছে আমার বক্তব্যে। আমি এই বক্তব্যটার ক্ষেত্রে আপনার আরেকটু কাইন্ড কনসিডারেশন আবিষ্কার করি, মানে আশা করি আর কি। কেন আমি ফ্যাক্টের কথা বলতেছি, যে আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আসছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজহার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট ওনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দেয়া কেমনে কথা রাখে না।
কেন আমি ভয়টা পাইতেছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করেন, ফোন করে বলছেন এটা আমরা আশা করবো। 5 বছরে কিন্তু করেন নাই, 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন। এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটার তিনি শুধু সাফাই গাচ্ছেন না, আমি নাকি ন্যারেটিভ বলতেছি এটা বলতেছেন আপনি। আপনি এটা নিয়ে আপনি আবার একটু বলেন। আবার বলি 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে এর খেসারত বিএনপি কে দিতে হবে। পূরণ করবে না তো, করে নাই পূরণ না করলে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আপনার জন্য তো আমি বলি আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন কোনটা মানতেছেন এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন আপনি? এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপারগুলো আছে এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই, এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, আমি আপনাকে বলি এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্নই এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তিটা এখন এটা এফোর্ড করার মতো অবস্থা নাই সরকারের। আপনি মানে আপনি যেটাকে আপনি এফোর্ড করা অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই। এই জিনিসগুলি কি সচিবালয় করার জন্য ইট কাঠ পাথর বা বাজেটের প্রশ্ন তো আপনি তাহলে আর কি এফোর্ট সব আর কি টোটাল আমি বুঝতে যাচ্ছি ইট কাঠ পাথর বাদে ফিলোসফিক্যালি কি এফোর্ট করতে সমস্যা? তারেক সাহেবের কিছু নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে না? নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে কেন? আর কি তাহলে এফোর্ট বিচারক আরেকটা কি এফোর্ট? আসাদ ভাই ছাত্রদের কাউরে নিয়োগ দিবে? কি করবে আসলে আসাদ ভাই? কাকে নিয়োগ দিবে বা তার বিচারকের প্রশ্নটা কোত্থেকে আসে সেটা একটু বলেন না ভাই, আমি এটা বুঝতে চেষ্টা করছি। এখানে ন্যারেটিভটা হলো এটা এখনই তো সলভ হয়ে যায় না, এটা নিয়ে আলাপ আলোচনা হোক, সংসদে বিরোধী আছে। আপনি এটা করেন নাই, সলভ করেন নাই, আপনি প্রশ্ন তুলেন। এটা বিএনপির মতো করে করবে। বিএনপির ইস্তেহারে কি বিচার বিভাগ নিয়ে প্রস্তাবনা নাই? বিএনপি এটা ইউনূস সরকারের প্রস্তাবনা মোতাবেক করবে না। বিএনপির ইস্তেহার মোতাবেক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবে। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো প্রক্রিয়ার। আপনি মনে করছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপি জামাতের এই যে অধ্যাদেশের মধ্য দিয়ে বিচার বিভাগ আলাদা সচিবালয় করার যে প্রক্রিয়া, এইটা হইলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সেটা মনে করে না। বিএনপি কি মনে করে? বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির সাথে চায়, বিএনপি একমত। আপনি নিজে বলেছেন 3 লক্ষ বার বিএনপি নিজে এই দাবি তুলেছে এবং সেই দাবির সপক্ষে বিএনপি ইস্তেহারে স্পষ্টভাবে তার যে ইস্তেহার, হ্যাঁ আমার হাতেই আছে, তার যে ইস্তেহারের মধ্যে দেখেন বিচার বিভাগ নিয়ে তার লম্বা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা দেখে মানুষ তো তাকে ভোট দিছে। এইবার সেই অনুযায়ী সে যদি কাজ না করে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিবে, সিম্পল অ্যাজ ইট ইজ। না রেজাউল করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, মানে প্রক্রিয়া নিয়ে আমি একটু আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়ায় করব। আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। কেন আমি সেটা বলতেছি, আমি স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করব। সমস্যাটা কি আমি কেন বুঝতে যেতেছি, এই জিনিসটা কিন্তু আজকের নামে আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর or সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা মানে সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, মানে সকল বিচারকের পদোন্নতি আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন
বিগত যে সরকারটা গেল সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল, সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্বে ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামী পন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠ রেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে, সংস্কার, আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে কি এদের হেদায়েত হইছে, অসুবিধা কি এদের হেদায়েত হইছে, হেদায়েত কতখানি হইছে এই বলতেছি, হেদায়েত কত সুন্দর হইছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে, না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আইসা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে। এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতের বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই 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 রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপি এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের শাসন ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈরা ধৈরা বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেখানে মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপির তাই মনে করতে হবে, না হলে বিএনপি আমি এটা মনে করতেছি না রনি। আমি আপনার কাছে যখন ফিরে আসবো তখন এই যে আমি বলি, একটু ডক্টর মুজাহিদ আমরা একটু শুনবো, আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেইগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না, সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে, ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আরেকটা আপনি পরে, মানে এটা আমি আগে প্রশ্ন করে রাখলাম, আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যে এগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার একটু বুঝাই দিয়ে। ডক্টর আতিক মুজাহিদের কথাটার একটু ধারাবাহিকতা টানি, যে আপনারা সংশোধনী করতে পারতেন, আপনাদের যদি এটা ভালো না লাগে পুরোটা ব্যাপারে আপনারা সংসদে আলোচনা করতে পারতেন। জনাব আখতার হোসেন ব্যাপারটা নিয়ে বলছিলেন এনসিপির এমপি, কেন এইটা বিএনপি করে নাই, আপনার কি মনে হয়, আপনার অ্যানালাইসিস কি মনে হয়? আর তাছাড়া হচ্ছে যে আমার প্রশ্নটা আবার একটু করি রনি, যে 99টা অধ্যাদেশ যে মানলো, 25টা যে মানলো না, মানে সংখ্যার এদিক ওদিক হতে পারে, এইটার কারণটা কি আসলে? এটা কিভাবে বিএনপি পিক করে যে আমি এটা মানবো এটা মানবো না? জি, এটা পিক করে ওই যে যেহেতু সে পূর্ব ঘোষণা দিছে, আপনি তার জুলাই সনদে স্বাক্ষর আছে এবং ইস্তেহার। দেখেন, আমি প্রথমে আমি আমার ভাই আতিক মুজাহিদের জবাব দিই। ডেফিনেটলি সবকিছু যখন আমরা নিরপেক্ষতা আশা করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কিন্তু দেখেন 5 তারিখের পরে নিরপেক্ষতা একটা অভিশাপ আকারে হাজির হয়েছে জাতির বুকে। আপনি যদি ইনায়া বিনায়া কোনোভাবে জামাতের পক্ষে থাকেন তাইলে আপনি নিরপেক্ষ। হ্যাঁ, এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি নিরপেক্ষ হিসাবে সমস্ত জায়গাগুলোতে কারা দখল করছিল, ইউনিভার্সিটিগুলোতে কারা দখল করছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কারা দখল করছিল, 31টা ভিসি বিএনপি। এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতার রেজাল্ট কারা পাইছে? হ্যাঁ, সব বিএনপি, কিন্তু রেজাল্ট পাইছে জামাত। বিএনপির লোকগুলো সব ফলাফল সুবিধা জামাতকে দিচ্ছে, তাই না? তো তার মানে এই যে নিরপেক্ষতার নামে একটা একটা আন্দাজ আমরা ধরে রাখি যে নিরপেক্ষ হইলেই সহি হয়ে যাবে। নো, আপনি জামাত করেন, এনসিপি করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই। আপনি যখন দায়িত্বে যাবেন আপনি প্রফেশনাল আচরণ করবেন। কিন্তু আপনি নাম, আওয়ামী লীগের আমলে আমরা এরকম নিরপেক্ষতা দেখছি। ধরেন সে আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমি সাংবাদিক, আমি লেখক, আমি বুদ্ধিজীবী, এইসব বলবে। কিন্তু হ্যাঁ, পজিশনটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি হচ্ছে তার কাজের আওয়ামী লীগ। ফলে এই নিরপেক্ষতার চেয়ে সে যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পজিশন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফলে আমি মনে করি নিরপেক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো
সে তার পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে। হ্যাঁ, বলবে আমি জামাত, বলবে আমি এনসিপি, বলবে আমি বিএনপি। হ্যাঁ, তারপরে দায়িত্বে যাওয়ার পরে সে প্রফেশনাল আচরণ করে কিনা আমরা দেখব। আমরা আর নিরপেক্ষ মুনাফিকি দেখতে চাই না। নিরপেক্ষতার চেয়ে দলীয় ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল হলো কিনা, জবাবদিহি হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতে চাইছিলাম 111ও হয় নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত উন্নয়ন, অগ্রগতি এগুলো হয় নাই। ফলে দলীয় হওয়াটা সমস্যা না, সমস্যা হলো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, জবাবদিহিতার আওতায় আছে। এটা একটা একটু বুঝতে যাই, কোনো ওজন নাই। আমি আপনারটা রেসপন্স করি এবার। এটা হলো নিরপেক্ষতা। এই পার্টটা একটু বুঝি যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা। সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল? এটা কে না জানে? গত সরকারের বড় অংশ, সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ভর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপ স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি নিজেরাই কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন সেটা কত পার্সেন্ট? সেটা 20% এর বেশি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়ে এসে এত দূর গেছিল। কতটুকু আপনি আবার কম্পারিজন কারা ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের লগে 1.5 ঘন্টা দাঁড়ায় বাংলাদেশে এরকম কোনো উদাহরণ নাই। আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় পেলে এরপরে ব্যাখ্যা করব। বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পোলারাইজেশন হচ্ছে, একটা সেকুলার রাইট উইং এর সাথে একটা ফ্যানাটিক মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির একটা অদ্ভুত ব্লেন্ড হচ্ছে। এখানে শুধুমাত্র বাংলাদেশ পন্থা, মধ্যপন্থার রাজনীতিকে আন্ডারমাইন করা হচ্ছে। এবার আমি আপনার ওইটার রেসপন্স করে দেখেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি কি করবে? বিএনপি মাজদার হোসেন মামলার কথা আপনি উল্লেখ করেছেন। বিএনপি বিচার বিভাগ অধ্যায় ইস্তেহারে প্রথমেই লিখছে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। এটা তার প্রথম দফার দাবি। এইবার আরো কতগুলো দফা আছে, আমি পয়রা সময় নষ্ট করতেছি না। শেষে দেখেন বিচারপতি নিয়োগ আইন, যেটা নিয়ে আপনি বললেন যে তারেক রহমান তার পছন্দ মতো আইন নিয়োগ দিবে, তাই না? এই দেখেন এখানে বলা হচ্ছে যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ এবং বিচারবোধের আলোকে যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এই জন্য সংবিধানের 95(2) গ অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। তার মানে এই বিচার বিভাগ সংক্রান্ত সংশোধনীর সাথে সংবিধানের সংশোধনের বিষয়টা জড়িত। বিএনপি চাইলে এই মুহূর্তে এটা করতে পারতেছে না, কিন্তু ন্যারেটিভ কি? বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। এর আগে ন্যারেটিভ কি ছিল? বিএনপি নেরেটিভ শব্দটা কিছুক্ষণের জন্য আপনি এটা ফ্রিজে রাখেন। না, নেরেটিভ ছাড়া এদের তো নেরেটিভ শব্দটা ফটো কাটার নেরেটিভ ছাড়া যাদের রাজনীতি হয় না তাদেরকে এছাড়া আপনি আর কোন বাক্যে চিহ্নিত করবেন? আমি আপনাকে একটা কথা বলি রেজাল্ট করিম রনি, একটু বুঝতে যাই। সেইটার ক্ষেত্রে আমি এখন এটা যদি না করে, এখন বিএনপি রাইট, এখন আমরা বিএনপি কে ধরবো কোন প্রিন্সিপালে? আমরা বিএনপি কে ধরবো এই প্রিন্সিপালে। আমরা ইউনূস সরকারের প্রিন্সিপাল এবং জামাতের প্রিন্সিপাল দিয়ে বিএনপি কে ধরার এখতিয়ার রাখি না। ওকে, দ্যাটস মাই পজিশন। ওকে, আমি একটু বলি, এই পৃথিবীতে আমি আজকে 29 বছর চাকরি হয়েছে, আমার কাছে কি কর্মু ওইটার কোনো গুরুত্ব আমার কাছে নাই। আমি দেখি যে কি করতেছে। লোকে যদি আইসা আমাকে বলে যে আমি এটা করব, আমি এটা বুঝি যে সে এটা করতেছে না আসলে, কারণ তার টেবিলে জিনিসটা আছে সেটা করতেছে না। কে করবে? আমি বলি, আপনি বলতেছেন ইশতেহারে আছে 95(2) চেঞ্জ করবে। সেই ইশতেহার আপনি আমাকে দেখাচ্ছেন এবং ঐতিহাসিক কুমিরের শিয়ালের ছানা দেখানোর মতো। আমি টেবিলে জিনিসটা আছে 95(2)টা আপনি সংশোধন করবেন, বিচারক কেমনে নিয়োগ দিবেন, বিচারকদের জন্য আইন কেমনে বানাবেন, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিতেছেন। আপনি এটা আলোচনার টেবিলে আনতে দিতেছেন না। হ্যাঁ, সংবিধান সংশোধনের রাখেন, সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হয়ে গেছে। সংবিধান সংশোধনের জন্য আপনি কমিটি করবেন, আপনারা 10 বার 10 ঘন্টা 10 জন আলোচনা কইরা ঠিক করছেন, এটা নিয়ে কোনো ডিসপিউট নাই। 95(2) আপনার সংশোধন করতে হবে, আর কি করবেন আপনি?
আর কি করবেন? সংবিধান কিভাবে করতে হবে? সংবিধান সংশোধন কিভাবে কি করতে হবে? কে করবেন আপনি? সংবিধান সংশোধন ছাড়া সেইটা নিয়ে আপনি আলোচনা করবেন। সংবিধান- আতিক মুজাহিদ আপনি কি বলছেন এটা নিয়ে আলোচনা করেন। এবার আপনি তো আলোচনা বলছেন করেন। আলোচনা করবেন, আলোচনা তার করেন। মানে কি? তার মানে আপনি এখনই করে ফেলবেন সব। তার মানে আলোচনা আপনি করতে হবে। আলোচনা করবেন, আপনি সেই ফালাই আলোচনার জন্যই তো দিতেছেন। সংসদ। আপনি আলোচনা করবেন, আপনি সেই আলোচনার ফালাই জন্যই তো দিতেছেন তো। সংসদ। আপনি ফালাই কোথায় দিতেছেন ফালাই তো। দেওয়া হচ্ছে? কই ফালাই কি করছেন? কোথায় আপনি? ফালাই দেওয়া কি হচ্ছে? করছেন এটা? আপনি সংসদে তুলেন আলোচনাটা। কোথায় করবেন? সংসদে আলোচনা তুলতে পারবেন না আপনি? আমি- বিরোধী দল তাহলে কেন আছে? আমি সংসদে আলোচনাটা তোলার জন্য তো আইনমন্ত্রী আমার সুযোগটা দিতে হবে, স্পিকার আমাকে সুযোগটা দিতে হবে। আইনমন্ত্রী কি আইনমন্ত্রী- বলছে? হ্যাঁ। এই সরকার কি স্পিকার বলছে? কেন সুযোগ এই দিবে না? অধ্যাদেশটা মানবে না, এই অধ্যাদেশটা ল্যাপস হয়ে যাবে। এই অধ্যাদেশটা 30 দিনের মধ্যে মানার একটা প্রভিশন আছে, ওইটা না মানলে এটা ল্যাপস হয়ে যাবে। সংসদে স্পষ্ট বলা হয়েছে এটা মানা হবে না। আপনার মানা হবে না, 30 দিন তো হয় না। আপনি দাবিটা তুলেন, আলাপটা করেন যে এটা না মানলে রনি দেশের ভাই। অপরণীয় ক্ষতি হয়ে যাবে, এটা না মানলে রনি ভাই। গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, না, না, জুলাই চেতনা নষ্ট হয়ে যাবে। কিছু হইলে বাংলাদেশে গণতন্ত্র থাকলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনার কাছে সব গণতন্ত্র, সব সংবিধান থাকা সত্ত্বেও সে গুম করছে, খুন করছে, এগুলো শুনেন, সে আধা পয়সা পাত্তা দেয় না। আপনাদের- এগুলি আধা পয়সা পাত্তা দেয় না। বিশেষজ্ঞ আমরা যে কথা বলতেছি, বিশেষজ্ঞ নির্ভর সংস্কারের প্রতি মানুষের এমনি তো কোনো আস্থা নাই। মানুষ দেখতে চায় প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান। সেই সমাধানটা করতে পারতেছে কিনা একটা সরকার, সেটা গুরুত্বপূর্ণ। রনি, বিশেষজ্ঞ নির্ভর সমাধানের কথা না তো, আপনি ইশতেহারে যেটা বলছেন আপনার 95(2) আপনার করতে হ্যাঁ। হবে। বিচারকদের জন্য একটি পালনীয় আচরণ বিধি নির্ধারণ করতে হবে। বিচারকদের জন্য আরে ভাই, এটার জন্য তো সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত তো সংবিধানে হাত সরকার দেন নাই চাইলে আপনি। আপনি যে 99টা আপনি মানছেন, ওটার মধ্যে আপনার সংবিধানে হাত দিতে লাগবে না। হাত দেওয়া হয়েছে, হাত এগুলো দেওয়া লাগবে না। প্রক্রিয়ার মধ্যে ঢুকছে মাত্র, হাত দেওয়া লাগবে আর না। ওটা ভাই, প্রক্রিয়া থেকে লাগবে। বাইর করে, ওটা প্রক্রিয়া থেকে বাইর করে দিলেন কেন? হ্যাঁ, বাইর করে কেন দিছে? কোন যুক্তিতে দিছে? আমি জানি না ভাই যুক্তিটা। একটু কোন যুক্তিতে? আপনি এর আগে বললেন না যে এটা ত্রুটিপূর্ণ ছিল, এই জন্য দিছে। এবার এটা ত্রুটিপূর্ণ না, এটা আপনি প্রমাণ করেন। প্রমাণ না করে এইটা এখনই আপনি ধরে নিচ্ছেন কেন? শুনেন, যে কোনো সংশোধনী, যে কোনো আপনার উন্নয়ন অগ্রগতি যাই করতে চান, তার পদ্ধতিটাও বৈধ হইতে হবে। ওকে, তার পদ্ধতিটাও লেজিট হইতে হবে। 99টা যে আপনারা পিক, 99টা যে আপনারা আমরা সবাই পিক হইতে দেখলাম, আর 25টা সাথে হ্যাঁ, সেটা কি অবৈধ ছিল? না, এটা এই পদ্ধতিটা কি অবৈধ ছিল কিনা? ওই পিক এন্ড চুজ কিসের ভিত্তিতে হয়েছে? না, এটা কমিটির ভিত্তিতে হইছে। ওখানে সর্বদলীয় কমিটি ছিল। ওই সর্বদলীয় কমিটিতে কি শুধু বিএনপির লোকজন ছিল? সর্বদলীয় কমিটি কি 99টাকে নিতে 20টাকে বাদ দিতে বলছিল? না, কমিটি কি নিতে বলছিল না, আগে বলছে স্পষ্ট আপনার রিকমেন্ডেশন আছে, এবং কি সেখানে সেটা? সংসদীয় সেটা কি? আমি বলি সংসদীয় পদ্ধতিতে সেখানে জনগণের সামনে প্রত্যক্ষভাবে ভোটে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিল উত্থাপনের মধ্য দিয়া হ্যাঁ। সেই আইনগুলো পাশ করা হচ্ছে। এবং এই যথা- আইনগুলো পাশ নিয়ে যদি এই আপনি যেটা বলেন 99 না 98টা, হ্যাঁ, যে 98টা পাশ করা হইলো, হ্যাঁ। এবং যে 98টার সাথে সাংবিধানিক সংস্কারের বা আপনার মৌলিক রাষ্ট্রীয় বা জাতি গঠনের চরিত্রের মৌলিক পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, সেগুলো পাশ করা হচ্ছে। কিন্তু যেগুলোর সাথে ও, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সংবিধানের প্রশ্ন জড়িত, সেগুলোর ব্যাপারে অধিক আলাপ আলোচনা করে এবং সময় নিয়ে ফ্যান্টাস্টিক, সেগুলো করা হবে। ফ্যান্টাস্টিক। আমি একটু মানে আমি সেইটাকে এখনই আপনারা যারা মনে করছেন না এখনই করে ফেললেই ভালো হইতো, সেটা ভালো হইতো কাদের জন্য? সেটা ভালো হইতো বিগত সরকারের যারা সমর্থক বা এখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। বিএনপির জন্য এটা ভালো হইতো না, Okay. এবং বিএনপি মনে করে এটা ভালো হইতো না, এবং তার সমর্থকরা এখন এটা BNP যদি মনে করে যে না বিএনপি এটা কইলে খারাপ এবং করলো, তাহলে তারে বাদ দিয়ে দিবে, ক্ষমতায় আনবে না, শেষ। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 2/3 থাকলে, পার্লামেন্ট সার্বভৌম। 2/3 থাকলে, হ্যাঁ। 2/3 থাকলে আমার যেটা ভালো মনে হয় এটা আমি করতেই পারি, তাই তো? আপনি এরপরে আরো বাদ দিয়ে দিবেন, এটা একটা Okay. সুবিধা। ওকে, সহকারী উত্থাপন। ও আচ্ছা, আপনার আমার মনে তাহলে আবার আপনার কাছে আসি। আপনি মনে করতেছেন যে এইটা আসলে তোলা যায় তো? রনির কাছে এইটার ব্যাপারে আমি একটু মতামত শুনবো। আমার 2-3টা জায়গা আছে রনির কাছে বোঝার জন্য। রনি, আসলেই কিন্তু আমরা আপনার কাছ থেকে বুঝতে চাই, এবং আপনি খুব ভালো করে জানেন যে আমরা কেউই আপনার আসলে শত্রু না, তাহলে সেই জন্য আপনার কোনো সমস্যা নেই। আপনি রাগ হয়েন না। আমি যেইটা বলতে চাই, যে আমার 2 পয়সা হলো, আপনি এলাই বলছেন না যে সচিবদের মধ্যে অনেকে এলাই, তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে অনেকে এলাই। আমি কিন্তু সত্যি সত্যি মনে করি এই পুরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিএনপির সবচেয়ে বড় এলাই হচ্ছে জামাতে ইসলামী। এইটা নানা সময়ে নানা আচরণে, আমি শফিকুর রহমান সাহেবের কথা এবং তারেক রহমান সাহেবের কথা কোনো তফাৎ পাই না। সিরিয়াসলি, সংবিধান ছুঁড়ে ফেরার নিয়ে আপনারা যখন অনেক বড় বড় কথা বললেন, তখন শফিকুর রহমান সাহেব কিন্তু স্পষ্ট বলছেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই না, আমরা এটার মধ্যে সংস্কারই চাই, এটাকে বজায় রেখে, এটা মাথায় রেখে এটা কাজ করতে চাই। এই কথার সাথে তারেক রহমান সাহেবের কথারও আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। রনির জন্য আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে রনি, আপনি তো একটু ব্যাখ্যা দিবেনই, আলোচনার জন্য ব্যাপারটা একটু টেবিলে তুলে রাখা যাইতো কিনা সেইটা। আরেকটা যদি আপনি একটু কথা বলতেন, সেইটা হলো বিএনপি যেসব নিয়োগ দিচ্ছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা লজ্জা পেয়ে যেতেছি। মানে
কেন জেলা পরিষদগুলিতে, কেন সিটি কর্পোরেশনগুলিতে সব এই লোক নিয়োগ দেওয়া হচ্ছে, কেন বিসিবির মতো একটা কম গুরুত্বপূর্ণ, আমি মনে করি আমার কাছে কোনো গুরুত্ব নাই, তেল নাই, খাবার নাই, চা নাই, পানি নাই, এখন আমি বিসিবিতে কি হইলো না হইলো এটা আমার আধা পয়সার কোনো মানে ইয়া নাই। তামিম ইকবাল হইলো আর বুলবুল ভাইও যেমনি হয়েছে তামিম এমনি হয়েছে, পার্থক্য বুলবুল ভাই আমার চেয়ে বয়সে বড় ছিল, তামিম আমার চেয়ে বয়সে ছোট, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফারুক ভাইও এমনি হয়েছিল। এগুলিলে আমার কোনো চিন্তাই নাই। কিন্তু ঘটনা দিছে মানে বিএনপি কি বুঝাইতে চায়, মানে 3 জন মন্ত্রীর 3 জন পোলা, তো উমুক সমুকের কি জেলা প্রশাসক পদের লোক পায় না বিএনপি নাকি কাউরে বিশেষ করে? এটা তো ধরেন মানে আপনি একটু আগে থেকে বলেন বিএনপি এটা চরম একটা গর্হিত কাজ করছে। জামাত এনসিপি থেকে নিয়োগ না দিয়া নিরপেক্ষতা ভঙ্গ করছে, এটা প্রচন্ড অন্যায় হয়েছে। দেখেন এখানে বিএনপি একটা নীতি নিছে, সেটা হলো যেই প্রতিষ্ঠানগুলো 17 মাসে ব্যাপকভাবে নিরপেক্ষ, কোট আনকোট নিরপেক্ষ দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছিল, সেগুলোতে সব বেশিরভাগ জায়গায় একচেটিয়া ভাবে দলীয় লোক দেওয়া হচ্ছে। এবং যেসব জায়গায় দলীয় লোক দেওয়া হচ্ছে সবগুলো ক্ষণস্থায়ী। এই যে আপনি প্রশাসকগুলোর কথা বললেন, এখানে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের ভেতর থেকে নির্বাচনের দাবি আছে। উদাহরণ হিসেবে শাহাদাত চৌধুরীর কথা বলি, উনি 50 বার নির্বাচনের দাবি জানাইছে কমপক্ষে, অথচ উনি কিন্তু দায়িত্বে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবং এই যে আপনার এই ক্রিকেট বোর্ডের যে কমিটি, ক্রিকেট বোর্ড নিয়ে আপনার যে অবজারভেশন, এটা আপনার পার্সোনাল অবজারভেশন, কিন্তু অনেকের এটা আবেগের জায়গা, অনেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। সো কিন্তু আপনার পার্সোনাল বক্তব্যকে আমি রেসপেক্ট করি, এটা আলাদা। কিন্তু আমি নিজে ক্রিকেট ফ্যান, খেলা দেখি। আমি ক্রিকেট ফ্যান, বিসিবির ফ্যান তো না। না, বিসিবি তো গিয়ে খেলে না, ক্রিকেট ফ্যান, বিসিবি তো গিয়ে খেলে না, রাইট? না, সেক্ষেত্রে বাংলাদেশ দল খেলে, বাংলাদেশের প্রতিষ্ঠান, সেটা দিকেও মনোযোগ রাখি আমি আর কি। আমি অত ওইভাবে দেখি না আর কি। যাই হোক, তো এখন এই কমিটিটা কিন্তু একটা অ্যাডক ভিত্তিক কমিটি হয়েছে, এবং এই কমিটিতে 3 জন আপনার মন্ত্রী বা বিএনপি নেতার ছেলে আছে, কিন্তু পুরা কমিটিটাই কিন্তু নেতার ছেলের কমিটি না, আরো লোকজন আছে। হ্যাঁ, 11 জনের কমিটি, তার মধ্যে মন্ত্রীর ওয়াইফও আছে। কিন্তু আপনার মন্ত্রীর ওয়াইফটা আমি বাদ দিতে চাই। আমি বারবার বলি রাসনা ইমামের কোটায় হয়, মানে রাসনা ইমামের কোটায় বিসিবিতে যাইতে হয় নাই। রাসনা ইমাম যথেষ্ট প্রতিষ্ঠিত আইনজীবী, মানে তার বাবা, মানে সেই সেটা আমি বলতে চাই না। কিন্তু আপনি আমাকে বলেন নিয়োগের ক্ষেত্রে বিগত আমলে বিসিবিতে, শেষ করি, বিগত আমলে বিসিবিতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে অরাজকতা করছিল, সেগুলো তো এখন আস্তে আস্তে বের হচ্ছে। লম্বা আলাপ করলে পুরো সময় চলে যাবে। ফলে এখন একটা অ্যাডক কমিটি করা হয়েছে, এখানে নির্বাচন হবে। নির্বাচন স্বচ্ছ হয় কিনা তখন আমরা ধরবো, নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে আসল প্রক্রিয়া আসে কিনা, তারা আইন লঙ্ঘন করে কিনা, তখন আমরা ক্রিটিক করব। কিন্তু এখন এই বিএনপি যদি জামাতের লোক দিত, আমি একটা বাতেনি প্রশ্ন করি। বাতেনি প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিএনপি কে এইটা করবে যে অ্যাডহক কমিটিতে যারা আছে তারা ইলেকশন করতে পারবে না, যেটার ব্যাপারে একবার আলোচনা হয়েছিল? মানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি, তিনি আর ইলেকশন করবেন না, এটা কি হইতে পারে? নাকি তামিম ইকবাল সাহেবকেই নির্বাচনে যাইতে হবে, কষ্ট করে ভোটও পাইতে হবে? না, এটা বিসিবির আইনে কি আছে, আইনে দেখতে হবে। বিসিবির তবে এটা থাকা উচিত। এগুলি কোনো আইন কানুন দেওয়া হয় না, অ্যাডহক কমিটি, ইলেকশন টিলেকশন, এগুলো কোনো আইন কানুন, এটা সরকার দিয়া, সরকার কইতেই পারে, এনএসসির মাধ্যমে সরকার কইতেই পারে। আমি বলতে পারি কইতে পারে সরকার এনএসসি দিয়া যে যারা অ্যাডহক কমিটিতে আছে তারা ইলেকশনে অংশগ্রহণ করবে না, কারণ এনএসসির প্রতিনিধি হয়ে, পরিচালক হয়ে পরে সভাপতি হবে। তো এনএসসি যারা অ্যাডহক কমিটিতে থাকবে তাদেরকে পরিচালক নির্বাচিত করবে না, সহজ। এটা একটা ভালো প্রস্তাবনা, এটা হইতে পারে। আপনার কাছে কি মনে হয় বিএনপি করবে এরকম? এটা আমি জানি না করবে কিনা, কিন্তু এটা করতে ভালো হয় যে অলরেডি যারা অ্যাডহক কমিটি আছে তাদের যাও। যেমন যারা এখন অনির্বাচিত ভাবে বিভিন্ন প্রতিনিধি আছে, দায়িত্বে আছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। আমি আমার নীতিগত অবস্থান, আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এইটা না বুঝাই, আপনি পরে বলবেন রনি, অন্য প্রসঙ্গগুলিতে গিয়ে আপনি যদি একটু শেষ করেন। আপনি আজকে আপনার সঙ্গে বেশি মানে কথা বলতে হচ্ছে। আরেকটা হলো, দেখেন আপনি যে জায়গাটা বললেন, দেখেন এই যে এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইল, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো, বিভিন্ন চট্টগ্রামের, নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো, তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দোসরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে।
জামায়াতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা, এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষতা। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না রনি, আবার একটু বলেন। আমি আর্গুমেন্টটা দাঁড়িয়েছে। বুঝতে পারি না, আবার একটু বলেন তো আর্গুমেন্টটা, আমি একটু বুঝতে যেতেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এইখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর, জামাত ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আচ্ছা, আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু হ্যাঁ আমি খেয়াল করি তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে, কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু। তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দূষর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ হয়ে যাবে। নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরা রাজনৈতিক পরিবেশ বিষয় ওঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোন দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপি সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেআইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশন কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাসের কেল্লা, হ্যাঁ আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা তো গুরুত্বপূর্ণ না। তারা এই যে আপনি যদি কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু। হ্যাঁ, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে, এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত, সেই জায়গায় আমরা ধরতে পারবো না। কারণ হলো বলবে যে এটাও তো প্রপাগান্ডা। যেমন আজকে নরসিংদীতে শিবিরের এক ছেলে ভুয়া ব্যান্ডেজ মাথায় বেঁধে আসছে, পরে সেটা মানুষ টাইনা খুলছে, পরে পিটাইতে গেছে মানুষ, পরে লোকজন তারে সেভ করে অন্যদিকে নিয়ে গেছে। ফলে এই যে পলিটিক্সটাকে একটা ড্রামার জায়গায় নিয়ে যাওয়া এবং সকাল বিকাল পজিশন চেঞ্জ করা এবং মানুষকে ম্যানিপুলেট করা, ম্যানুভার করা, ইস্যু দিয়ে ইস্যু ডাইভার্ট করা, এটাকে বলে আপনার ফোল্ড বাই র্যান্ডমনেস, একের পর এক র্যান্ডম করে। এটার মধ্য দিয়ে এখানে যে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা আমরা বলি, সেটা শুধু মুখের বুলি থেকে যাচ্ছে। এটা কাজের মধ্য দিয়ে করার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না এখন যারা বিরোধী দল, বরং তারা একটা একই রিয়েকশনারি রাজনীতি করছে। তারা একটা সাবজেক্টিভ ট্রুথে আটকায় আছে, সেখানে তারা অবজেক্টিভ কোনো আলাপের দিয়ে কোনো মনোযোগ দিতে দিচ্ছে না, নিজেরাও দিচ্ছে না। রনি, আপনার বক্তব্য আমরা নিয়ে এখন তর্ক করতে চাই না, কিন্তু আপনার বক্তব্য আপনি মোটামুটি হাজির করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিন এবং বিএনপির পক্ষে কথা বলা একজন রাজনৈতিক বিশ্লেষককে। যদিও এই রাজনৈতিক বিশ্লেষক এখন পর্যন্ত বিএনপির দ্বারা কোনো ফায়দা লুটতে পারেনি, কিন্তু বিএনপির প্রশংসা করেই যাচ্ছে। তো খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করলেন নানান রকমের বিষয় নিয়ে। তার ভিতরে জুলাই সনদ ছিল, যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে নির্বাচন করলো এবং গণভোটে 70% হ্যাঁর পক্ষে ভোট জয়যুক্ত হওয়ার পরেও কেন এখনও পর্যন্ত জুলাই সনদকে বাস্তবায়ন করা হচ্ছে না। এবং সংসদে কিন্তু রীতিমতো জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সহ এনসিপির যেই 6 জন প্রার্থী
ছিলেন। তো এনসিপির যারা আছেন এবং জামায়াত ইসলাম, তো 11 দলীয় যে জোট ছিল, ওনারা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে প্রতিনিয়ত সংসদে কথা বলে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে জুলাই সনদ আসলে বাস্তবায়ন করা উচিত নাকি উচিত না? তো সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিও অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে খালেদ মহিউদ্দিন সাহেবের এই টক শোর যে ভিডিওগুলি আপলোড করব। খালেদ মহিউদ্দিন সাহেব আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন এবং উনি কথা বলেন। তো জামাত আমি ডক্টর শফিকুর রহমানের টক শোর ভিডিও ফুটেজ যদি আপনারা দেখতে চান, তাহলে সেই ভিডিও ফুটেজও এই চ্যানেলে আপলোড করা হবে, আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।